আমরা যখন দেখলাম যে শেখ হাসিনার একজন ভাতিজি টিউলিপ সিদ্দিকী, তাকে যুক্তরাষ্ট্রের মিনিস্টারের পদ ছাড়তে হলো, যুক্তরাষ্ট্রের যে তদন্ত সংস্থা তারা বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করলো এবং সেখানে তার বিরুদ্ধে অধিকতর তদন্ত হচ্ছে। শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট চাওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে দুর্নীতির অসংখ্য মামলা হচ্ছে এবং আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে 2.5 শতাধিক মামলা হয়েছে। এই সময়টায় এসে আসলে কি এই ধরনের মামলাগুলো থেকে দৃষ্টি সরানোর জন্য কিংবা মামলাগুলো একটু আড়ালে হারিয়ে দেওয়ার জন্যই কি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি নেওয়ার চেষ্টা করছে? দেখুন, যারা চক্রান্তকারী তাদের নানা ধরনের চক্রান্ত থাকতেই পারে। আমাদের মনে হয় জাতীয় রাজনীতির ডিসকোর্সে আওয়ামী লীগ কি বলছে না বলছে এটা এখন ইররিলেভেন্ট, কেননা যারা একটা ইররিলেভেন্ট, কিন্তু আপনি তো সারাদিন সেই সংখ্যাটা নিয়েই বেঁচে আছেন, সারাদিন সেই একইভাবেই। আওয়ামী লীগ যেমন নাকি যুদ্ধ অপরাধ, মুক্তিযুদ্ধ চেতনার কথা বলতে, আমরাও কিন্তু দেখছি যে ফ্যাসিবাদ ফিরে আসবে, ফ্যাসিবাদ নিয়ে আমাদের আলোচনাগুলো সবসময় হচ্ছে। তাহলে ইররিলেভেন্ট তো আমরা বলতে পারছি না। দেখুন, আমাদের অবশ্যই ইতিবাচক গঠনমূলক রাজনীতিটাই করা উচিত। আমাদের শুধুমাত্র একটা জুজু, মানে কোনো একটা জিনিসকে জুজু বানিয়ে সেই ভয়ের আড়ালে নিজেদের নানা ধরনের ব্যর্থতা ঢাকার চেষ্টা করা উচিত না, এটা আপনার সাথে একমত। কিন্তু আওয়ামী লীগ যেই বিষয়ে আমাদেরকে আলোচনা করাতে চায় সেই বিষয়ে যদি, সেই ফাঁদে যদি আমরা পা দিই তাহলে আসলে তারাই সফল হবে এবং আমাদের গঠনমূলক আলোচনাগুলো ব্যর্থ হয়ে যাবে। দেখুন, এই যে আওয়ামী লীগ নিয়ে যে আইনগত প্রশ্নটা আসছে, যে আজকে মাননীয় প্রেস সচিব বলেছেন, মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব, যে তাদেরকে বিভিন্ন কার্যকলাপ করতে দেওয়া হবে না। আমরা তো এই জন্যই বলেছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটি প্রয়োজন। সেই আমরা কিন্তু শুধুমাত্র অন্ধ প্রতিহিংসার জায়গা থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলছি না। আমরা বলেছিলাম যে আওয়ামী লীগের বিচার করা হোক, গণহত্যার সাথে, দুর্নীতির সাথে, গত গুম খুনের সাথে যে আওয়ামী লীগের যেই নেতাকর্মীরা জড়িত আছেন তাদের বিচার করে ফেলা হোক। এর বাইরে যারা রয়েছেন তারা এই সংগঠনে, এই সন্ত্রাসী সংগঠনের সাথে যুক্ত থাকার কারণে যদি অনুতপ্ত হয়ে জাতির কাছে ক্ষমা প্রার্থনা করে তারা যদি সেই তওবা করে ফেরত আসতে চান, তাহলে তাদের জন্য সেই সুযোগটি রয়েছে। সেই সুযোগটা কি তারা গ্রহণ করছে? না করে তারা চক্রান্তের পথ নিচ্ছে। তখন তো আসলে আমাদের তাদেরকে নিষিদ্ধ করতে বলার যে দাবি, এই দাবি তোলা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় থাকছে না। কিন্তু এই জায়গাতেই আমরা আশা করছি বাংলাদেশে অন্যান্য যারা রাজনৈতিক গোষ্ঠী রয়েছে তাদের মধ্যে এই রিয়ালাইজেশনটা হবে যে এখন আওয়ামী লীগকে আপনি বাধা দিবেন, আইনগত কিসের ভিত্তিতে বাধাটা দিবেন? সেই ভিত্তিটা তো তৈরি করা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ যেই সন্ত্রাস কার্যক্রম করবে সেটা করার একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, কেননা ছাত্রলীগ সেখানে নিষিদ্ধ। কিন্তু আপনি যখন আবার বিচারটা করছেন না, তখন আরেকটা জটিলতা তৈরি হচ্ছে। সেটি হচ্ছে মানুষের স্বাভাবিকভাবেই ছাত্রলীগের উপর প্রচণ্ড ক্ষোভ রয়েছে, ছাত্রলীগের যারা নেতাকর্মী রয়েছেন। কিন্তু কোনো একজন ব্যক্তি যদি তারা ছাত্রলীগের নেতাকর্মী কিন্তু কোনো ধরনের অপরাধ করেননি, তাকে ফেরত আসার সুযোগটা, যদি বিচারটা হতো, বিচারে যদি সে বলতে পারতো যে আসলে আমি এই ধরনের কোনো কার্যকলাপের সাথে যুক্ত না, তাহলে তাদেরও কিন্তু রিকনসিলিয়েশনের মাধ্যমে সমাজে আবার মিশে যাওয়া একটা সুযোগ তৈরি হতো। সেই সুযোগটাও তৈরি হচ্ছে না। তাই আমরা বারবার জোর দিচ্ছি যে আসলে আওয়ামী লীগ কি বারবার বলছে, তার চেয়ে আমাদের প্রয়োজন হচ্ছে বিচার করাটা। আমাদের প্রয়োজন হচ্ছে এই বিচারের মাধ্যমে এই একটা দাগ টেনে দেওয়া। সেই দাগটা যেহেতু আমরা আবার ৭১-এও আমরা টানতে পারিনি, সেই টানতে পারিনি দেখে আবার ফিরে এসেছে এই বারবার প্রশ্নগুলো, কারা যুদ্ধাপরাধী, কারা যুদ্ধাপরাধী না, যুদ্ধাপরাধী ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করা হচ্ছে নাকি আসলেই প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচার করা হচ্ছে। এই আলোচনাগুলো কিন্তু বারবার বাংলাদেশের রাজনীতিতে এই কারণেই ফিরে এসেছে এবং এই জন্যই আমরা বলছি এগুলো একটি সুরাহা প্রয়োজন। এখন যেমন ধরুন আপনি ২১শে আগস্টের গ্রেনেড হামলার কথাটি তুললেন। ২১শে আগস্টের গ্রেনেডের হামলার বিষয়টির সাথে বাকি দুটি বিষয় মিলিয়ে ফেলা উচিত না, আমি সাইফুল হক ভাইয়ের সাথে একমত। কিন্তু মানুষের মধ্যে এই বিষয়ে একটা পরিষ্কার উত্তর কিভাবে আসতো, যদি এই দেশের বিচার ব্যবস্থার উপরে মানুষের একটা আস্থা তৈরি হতো। এইভাবে যিনি তদন্ত করছেন, যারা সাক্ষী আনছেন, যেই বিচারক রয়েছেন, এদের উপর যদি মানুষের সেই আস্থাটা থাকতো। কিন্তু এখন আমাদের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে গিয়েছে যে এই বিচারগুলো আসলে সবসময় রাজনৈতিক প্রভাব যুক্ত হয়। সেই কারণেই তো আমরা বলছি যে আমাদের পরবর্তী যে আলাপটা, বিচারের পাশাপাশি সংস্কারটাও করতে হবে। সেই সংস্কারটা যদি আপনি এখন না করেন, বিচার বিভাগের ব্যাপারেও কিছু যদি সাস্টেনেবল সংস্কার না হয়, তাহলে আবার নতুন যে রাজনৈতিক দল আসুক, সেই রাজনৈতিক দল বিএনপি ক্ষমতায় আসুক, জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে গোষ্ঠী বা সাইফুল হক ভাইরা আসুক, তখনও বিচার হলে বলা হবে, তখনও যদি ধরেন অন্য বিরোধী পক্ষের কোনো একজন ব্যক্তি বিচারের কাঠগড়ায় দাঁড়ান, বলা হবে এটা রাজনৈতিক প্রভাবযুক্ত।